বিধানসভা নির্বাচন একেবারেই দোরগোড়ায়। প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের মতো করে প্রচার প্রসারে ব্যস্ত। একেবারে প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছেই প্রত্যেকটি কেন্দ্র তাদের পাখির চোখের মতো করেই দেখছে। 60 আসন বিশিষ্ট বিধানসভা নির্বাচনে আমরা যদি ত্রিপুরার কথা বলি, তবে একেবারে প্রথম সারির যদি আমরা বিধানসভা যে কেন্দ্রগুলি রয়েছে সেগুলির কথা বলি, বা প্রাসঙ্গিকভাবে বা আমরা যদি ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট দিয়ে বলি, তবে 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের নাম কিন্তু একেবারে শুরুতেই চলে আসে। আমাদের সঙ্গে আজ রয়েছেন 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী পাপিয়া দত্ত। পাপিয়াদি, স্বাগত আপনাকে। একেবারে প্রথমেই যেটা দিয়ে আমরা শুরু করলাম, যে রাজ্যের বিধানসভা নির্বাচনের আমরা বিভিন্ন কেন্দ্রগুলি যদি দেখি, তার মধ্যে একেবারে ইন্টারেস্টিং বা পাখির চোখ যদি বলি 6 আগরতলা বিধানসভা কেন্দ্র, সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনি, কেমন লাগছে? নো ডাউট প্রতিদ্বন্দ্বিতা করছি তো ভীষণ ভালো লাগছে। প্রথমবার সংগঠনে কাজ করছি আজ প্রায় 2013 থেকে, তো বিজেপিতে আমার বলা যায় শুরু। এতদিন সংগঠনে ছিলাম, এবার দাঁড়িয়েছি, তো এটা নতুন অভিজ্ঞতা, সেটা খুব ভালো লাগছে। একটু আলাদা তো একটু অনুভূতি থাকে। আর পাখির চোখ, অনেকে বলেন আমাকে যে পাখির চোখ বা একটু আলাদাভাবে হয়তো দেখার চেষ্টা করছেন 6 আগরতলাকে। ঠিক আছে, আমি দাঁড়িয়েছি তো ভালো লাগে। ঠিক কী কারণে সেটা আমি একটু জানার চেষ্টা করব তোমার কাছ থেকে। তবে এটা নো ডাউট যে প্রত্যেকটা কেন্দ্রই গুরুত্বপূর্ণ, কারণ সরকারে আসতে হলে প্রত্যেকটা কেন্দ্রই একটি পার্টির কাছে গুরুত্বপূর্ণ থাকে, এবং প্রত্যেকটা কেন্দ্রেই আমরা সমানভাবে আমাদের কাজ চলছে। এবং আমি তো শুরুতেই বলিনি, অনেক হয়তো আলোচনা থাকবে, প্রশ্ন উত্তর থাকবে। আমরা তো সরকারে অবশ্যই আসছি, এবং আমি খুব নিশ্চিত যে আমরা অ্যাবাভ 55 নিয়ে আসছি। আর আমার কেন্দ্র, আমি যে কাজ করছি, বোঝা যাচ্ছে মানুষের ভীষণ ব্যাপক সাড়া। যারা আমার মিডিয়া ভাই বন্ধুরা আছেন, তারাও তো প্রতিদিন যাচ্ছেন, তোমাদের মতো যারা আছেন দেখছেন, খুবই ব্যাপক সাড়া। সেই কেন্দ্রটি আমরা নিশ্চিতভাবে এবার আমরা জয়ী হতে চলেছি। একদমই, যেটা আপনি শুরুতে বলছিলেন, ঠিক কেন জানতে চাইবেন 6 আগরতলা, যদিও হয়তো সেটা আপনিও জানেন। আপনার যিনি প্রতিদ্বন্দ্বী সুদীপ রায় বর্মন, তিনি 5 বারে সেখান থেকে জয়ী বিধায়ক, এবং গত 2018 বিধানসভা নির্বাচনে যে দলটি আপনি করছেন সেই দল থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তারপর উপনির্বাচন, আবার ফের নির্বাচন। সেই জায়গায় কি মনে হয় যে লড়াই কিছুটা শক্ত, নাকি অন্যরকমভাবে দেখছেন? আমরা লড়াইয়ের মতো করেই দেখছি। সেই জায়গায় উনি যদি নাও থাকতেন, অন্য কেউ ক্যান্ডিডেট থাকলো, লড়াই তো লড়াইয়ের মতো করেই দেখতে হয়। সেটা আমার কাছে খুব একটা কঠিনেরও কিছু নেই। আর নির্বাচন যেহেতু আমি খুব ঠিক আছে, সেটাকে আমার সহজভাবে দেখারও কিছু নেই। নির্বাচনে লড়াইয়ের মতো করব। কিন্তু বিষয় হলো, দেখো, আমি যেটা বলি যে 2025 বারের নো ডাউট বিধায়ক, অ্যাটলিস্ট হ্যাঁ ঠিক আছে, ওনার প্রশাসনিক যে বিচক্ষণতা, দক্ষতা হয়তো অন্য কয়েকজনের থেকে একটু বেশি হতে পারে, কিন্তু 5 বারের 6 বারের বিধায়কটা বড় প্রশ্ন নয়। কারণ 25 বছর এই রাজ্যে একটি শাসক ক্ষমতায় ছিল। ত্রিপুরা রাজ্যের মানুষের কিন্তু একটা সময় ছিল, যে ধারণা ছিল, একটা বদ্ধমূল হয়ে গিয়েছিল, যে সিপিএমের, কমিউনিস্টের সূর্য কখনো অস্তমিত হয় না। এটা হওয়ার নয়, এটার পতন কখনো কেউ ঘটাতে পারবে না, কারণ এটা কংগ্রেসের দ্বারা কখনো সম্ভব হয়নি। তো সেই সমস্ত ধারণাকে কিন্তু চূর্ণ বিচূর্ণ করে দিয়ে সরকারে কিন্তু আমরা এসেছি। এখন হয়ে গেল অভিজ্ঞতার বিষয়। দেখো, 2018 সালে, 2015 সালে আমাকে কে চিনতো, কে জানতো? আমি যদি আমার টিঙ্কু রায়জির কথা বলি, যিনি এই রাজ্যে যুব মোর্চাকে একটা নতুন পরিচয় দিয়েছিলেন, যুব নেতৃত্ব, টিঙ্কু রায়জিকে কে চিনতো, কে জানতো? এমন প্রত্যেকটা মানুষ। আমি কাউকে এখানে, মানে আমি আমার নিজের কথা বলছি, আমি মহিলা মোর্চার সভানেত্রী ছিলাম। আমি মহিলা মোর্চা যখন ছিলাম, তখন আমাকে দল দায়িত্ব দিয়েছে, সেই জায়গা থেকে মহিলা মোর্চাটা আমরা শুরু করেছি। আমার মনে আছে টিঙ্কুদা যুব মোর্চার হাত ধরেছিলেন। এরকম আমরা অনেক নেতৃত্ব আছি। হয়তো এটা আমাদের বিপ্লব কুমার দেবজি সবসময় বলেন যে, দেখো, আমরা 2018 সালে কিন্তু আমাদের অনেকে কেউই চিনতো না, আমাকেও কেউ জানতো না। আমি যখন 15 সালে এসেছি, তা দাদা সবসময় বলেন, তো আমাদের কেউ চিনতো না, জানতো না। আমরা কিন্তু সেই টিমই, কিন্তু তো সেই টিম, তখন বিপ্লব কুমার দেবজি প্রদেশ প্রেসিডেন্ট ছিলেন, সভাপতি ছিলেন। টিঙ্কু রায়জিকে যুব মোর্চার দায়িত্ব দেওয়া হয়েছিল, আমাকে মহিলা মোর্চার দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল। এই যে সমস্ত পৃষ্ঠা প্রমুখ পর্যন্ত কিন্তু আমাদের যে সংগঠন একটা ভিত তখন আমরা দাঁড় করাতে পেরেছিলাম। এই সম্পূর্ণ সংগঠন কিন্তু আমরা পরিবর্তনটা করতে আমরা করেছি। তো এটা অভিজ্ঞতার কিছু বিষয় নয়। অভিজ্ঞতাটা নো ডাউট আমার কাজে লাগবে, আমার কাজের ক্ষেত্রে
আগামী দিনের ক্ষেত্রে, ভবিষ্যতের ক্ষেত্রে। কিন্তু ওই ক্ষেত্রে আমি মনে করি কিছু না, অনেক সময় অনেক কিছু মিরাকেল হয়, অনেক কিছু হতে পারে, অসম্ভবও সম্ভব হয়, মানুষের ভাবনার বাইরেও অনেক কিছু হয়ে যায় রাজনীতিতে। আর এটাই হলো বিষয়, যে অভিজ্ঞতার বিষয়েও কিছু নেই। আর অনেক সময় বলেন অনেকে আমার যে হ্যাবিওয়েট, তা আমি বলি কি, আমার তো হ্যাবিওয়েট, আমি হ্যাবিওয়েট না। আমি অনেক সময় বলি আর কি করে, যে আমাকে দেখলে অনেকে বলবে যে আমি আন্ডারওয়েট, ঠিক আছে, আমি হেলথের দিক থেকে একটু বরাবর, কিন্তু দেখো সেটা নয়। আমি বিশ্বাস করি যে আমার কাছে হ্যাবিওয়েট, আমার মণ্ডল সভাপতি থেকে শুরু করে আমার হ্যাবিওয়েট, আমার অনেক কার্যকর্তা ছয়াগরতলা মণ্ডলে রয়েছেন, আমার হ্যাবিওয়েট বুথ সভাপতি রয়েছেন, হ্যাবিওয়েট পৃষ্ঠা প্রমুখ রয়েছেন। তো হ্যাবিওয়েট, এত হ্যাবিওয়েট, আরেক হ্যাবিওয়েটের লড়াই তো চলবে। তবে একটা বিষয় বলবো, এটা আমার অনেকদিন ধরে বলার ইচ্ছে ছিল, তোমাদেরকেও পাচ্ছি না। তোমরা যে এই শোটা শুরু করেছো, এটা অনেকদিন ধরে আমি দেখছি, বা বিভিন্ন ব্যানার আমি দেখতে পাচ্ছি রাস্তায়। তবে এটা খুব আজকের দিনে দাঁড়িয়ে বলবো একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা নাম তোমরা নিয়েছো, যে কুরুক্ষেত্র। মানে আজকের যে লড়াইটা, এই নির্বাচনের লড়াইটা কিন্তু সত্যি একটা কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে। এক জায়গায় সংখ্যা একটু বেশি, মানে 2 সংখ্যা, আরেক জায়গায় সংখ্যা 1, ভারতীয় জনতা পার্টি। কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা দেখেছি যেখানে সংখ্যা বেশি ছিল কৌরব, তাদের কিন্তু পরাজয় হয়েছিল। আর যেখানে ধর্ম ছিল, সত্য ছিল, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ছিল, তাদের কিন্তু জয় হয়েছিল। তো সেখানে 2 দল এক হয়েছে, যারা চিরশত্রু ছিল, চির প্রতিদ্বন্দ্বী ছিল। তো আর অপরদিকে তো আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা লড়াই করছি। তার জন্য বললাম যে অ্যাপ্রোপ্রিয়েট একটা ওয়ার্ড তোমরা আমার মনে হয় এবার নিয়েছো, এটা মিলে গেল আমাদের সঙ্গে যে কোনোভাবে হোক। এবার যার সঙ্গে ধর্ম সত্য থাকে তার কিন্তু জয় হয়, এবং আমাদের জয় নিশ্চিত, সেখানে কেউ আটকাতে পারবে না। যাকে এবার বিধানসভার কুরুক্ষেত্রে কারা জয়ী হয় সেটার জন্য অবশ্যই আমাদের 2 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, মার্চ পর্যন্ত। পাপিয়াতে আরও একটা বিষয় যেটা আপনার কাছ থেকে জানার চেষ্টা করব, কিছুক্ষণ আগেই আপনি যেটা বলছিলেন হেভিওয়েট বা যাই হোক, বহুবারের বিধায়ক, সেই জায়গার মধ্যে আপনি যাচ্ছেন সাধারণ মানুষের কাছে। সাধারণ মানুষের নিশ্চয়ই যখন একজন প্রার্থী সামনে আসেন, তখন তাদের অভাব, অভিযোগ সমস্ত কিছুই তারা বলেন। সেই জায়গার মধ্যে আপনার কি মনে হয়, আপনার এই বিধানসভা কেন্দ্রে যদি আপনি জয়ী হয়ে আসেন, কোন বিষয়গুলো আগে দেখা হবে? জনতার রায়, তাই আমরা যদি শব্দটা ব্যবহার করলাম। কথা বলি, আমি গতকালও বলছিলাম যে বিফোর 2000, হ্যাঁ ঠিক আছে, বিফোর 2018 আমি তখন মহিলা মোর্চার সভানেত্রী ছিলাম। তো তার জন্য আমাকে বিভিন্ন জায়গায় যেতে হতো, প্রত্যন্ত এলাকায়। আমি কিন্তু মানুষের মধ্যে একটা আলাদা উচ্ছ্বাস দেখতে পেতাম, চোখে মুখে, ফেসটাকে পড়তে পেতাম যে একটা মুক্তির চাই। আজ কিন্তু আমি বলতে পারছি যে একদম কনফিডেন্সের সঙ্গে, বা আমি বলছি, আমি ছয়াগরতলা যখন ঘুরছি, আমি মানুষের চেহারার মধ্যে এটা দেখতে পাচ্ছি। গতকাল আমাকে যে কোনো একজন জিজ্ঞেস করেছিলেন যে আমার অবজারভেশনটা কি আছে, যে আপনি তো ঘুরছেন। আমি তাদেরকে স্পষ্টভাবে বলেছি যে আমি 3টি স্তরে ভাগ করে বলেছি। আমি বলেছি অ্যাভাব 55 এবং অ্যাভাব 60 যাদের বয়স, অর্থাৎ যারা ত্রিপুরা রাজ্যের রাজনীতিটা ফ্রম 77 টু 2023 আজ পর্যন্ত দেখেছেন। সিএফটি হোক, যেটা গঠন করা হয়েছিল সুখময় সেনগুপ্তের সরকারকে ভাঙিয়ে একটি বিশেষ পরিবার, যাই হোক, এখানে আমার ব্যক্তিগতভাবে কিছু বলার নেই। আমরা বিকাশ আমাদের মূল এজেন্ডা, সেটাকে সামনে রেখি, আমি কাউকে বলতে চাই না। তারপর পরবর্তী সময় প্রয়াত মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের যে সরকারকে, একটা স্থায়ী সরকারকে, স্থিতিশীল সরকারকে কিভাবে মানে অস্থির করে রাখা হয়েছিল, রাখার প্রচেষ্টা করা হয়েছিল, এই রাজনীতিগুলো যারা জানেন, যারা দেখেছেন, তাদের একটা আলাদা আশীর্বাদ আমি পেয়েছি। সেকেন্ড হলো মহিলা। তো অনেকে আমাকে বলেন অনেক জায়গায় যে দিদি আপনি এত মহিলা করছেন কেন, মহিলাদেরকে নিয়ে আপনি বেশি বলেন। আমি বললাম সরি ভাই, আমি যেহেতু আমার রাজনীতিতে বেশিরভাগ সময় আমার মহিলাদেরকে নিয়ে, তো আমার কি জানি না, আমার অটোমেটিক সেটা চলে আসে। মহিলারা আজ ফিল করে যে আমি আজ ভাই সুরক্ষিত। মহিলারা আজ ফিল করে যে আমি আজ যাই পাচ্ছি, যা পেয়েছি, সরকার আমাকে যা দিয়েছে, আমি না পাই, আমার এলাকাতে যেটা পেয়েছেন, ঘর হোক, গ্যাস হোক, আমার কিষাণ সম্মান নিধি হোক, বিভিন্ন সরকারের অন্তর্দয়কে লক্ষ্য রেখে যে যোজনাগুলি মানুষ আজ বিনা আন্দোলনে পাচ্ছে। আমাকে লড়াই করতে হচ্ছে না, জুতো ছিঁড়তে হচ্ছে না, আমার পা ক্ষত বিক্ষত হচ্ছে না। মহিলার এই বিষয়গুলি উপলব্ধি করতে পারছেন। দেখো এখানে আরেকটা লক্ষণীয় বিষয়,
আমরা আজ ভারতীয় জনতা পার্টি, আমার মোদিজি বিশ্বাস করেন যে আমরা মহিলা ক্ষমতায়ন নয়। আমি একদম বলতে পারি যে মোদি এরাতে, যেটা মোদি যুগ চলছে আমি বলবো, সেখানে ওমেন ডেভেলপমেন্ট কিন্তু চলছে না, ওমেন লেড ডেভেলপমেন্ট চলছে, মহিলা পরিচালিত। সেটা তুমি দেখো, আমাদের রাজ্যে একজনকে প্রতিমন্ত্রী করে স্থান দিয়েছেন, ত্রিপুরা রাজ্যের ইতিহাসে প্রথম। আমরাও আমাদের রাজ্যে কল্যাণী রায় থেকে শুরু করে মন্ত্রী মহোদয়া ছিলেন। বিভিন্ন আরবান নির্বাচন হোক, পঞ্চায়েত নির্বাচনে আমরা রিজার্ভেশনের বাইরে গিয়ে আমার প্রার্থী, আমাদের দল সেখানে প্রার্থী করেছে মহিলাদের। এই নির্বাচনে সবচেয়ে বেশি প্রার্থী মহিলা। ভারতীয় জনতা পার্টি একটা অভূতপূর্ব, অতুলনীয়, ঐতিহাসিক একটা সিদ্ধান্ত নিয়েছেন যে 12 জনকে প্রার্থী করা হয়েছে। এবং যারা বিরোধী, যারা মহিলা দরদি তথাকথিত বলা যায়, তাদের এখানে তুমি দেখো 2 জন প্রার্থী যারা আমাদের প্রকৃত বিরোধী ছিলেন। আর যারা আজ 13তে খেলা করছেন, তাদের এখানে একজনও মহিলা প্রার্থী নেই। কেন? এত বড় কংগ্রেস একটা দল, জাতীয় দল, সর্দার বল্লভভাই প্যাটেলের দল, জওহরলাল নেহরুর দল, আমার রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধীর দ্বারা তৈরি, তাদের দ্বারা প্রতিষ্ঠিত, তাদের সংগ্রামের ফলে যে দলটা, ভারত যেভাবে জোড়া হয়েছে কিছুদিন আগে, ভারতকে যেভাবে জোড়ার প্রয়াস নেওয়া হয়েছিল, আমি যেটা দেখলাম টিভির পর্দায়, ত্রিপুরাতেও দেখলাম, ত্রিপুরা জোড়ার একটা প্রয়াস দেখলাম, কিছু কিছু মিছিল আমি দেখলাম। তো সে প্রয়াসের পরিণতি কি, পরিণাম কি এটা, যে একজন মহিলাকে কি আছে তাহলে কংগ্রেস দলের মধ্যে মহিলাদের প্রতি সম্মান? একজন মহিলাকে তো প্রার্থী করা যেত। জনজাতিও আমরা দেখেছি, সেখানে বোধহয় একজনকে মাত্র করা হয়েছে, যেখানে আমাদের রাজ্যে প্রায় এখন 35% হবে আমাদের রাজ্যে জনজাতি, যারা আমাদের ভূমিপুত্র, যাদেরকে নিয়ে আমরা গর্ব করি, অহংকার করি, যে রাজাদের আমরা কথা বলি, মহারাজা বীর বিক্রমের নামে নামাঙ্কিত জনজাতিদের কল্যাণে আমাদের সরকার এত কিছু করেছেন। সংকল্পপত্রে দেখেছি জনজাতিদের জন্য অনেক কিছু সরকার প্রাবধান রেখেছেন। সেই জায়গায় জনজাতিদের জন্য কোনো রকম টিকিটের ব্যবস্থা সেই রকম নেই। একজনকে দিতে হবে, তারা জানেন যেহেতু ওনার পেছন আছে, তাই ওনাকে দিতে বাধ্য, সেটা উনি দিয়েছেন। না দিলেও সেখানে আর একটু চাপে পড়তেন। কিন্তু মহিলাদের স্থান নিয়ে এত 13টার মধ্যে একটা তো দিতে পারতেন। আর দেখো, এটাই বলবো, দেখো ছোটোবেলায় আমরা 100তে পরীক্ষা দিতাম, সেখানে আমরা জানতাম 30 পেলে পাস, 30 আমাদের পেতে হতো। আর এখানে 60-60-এ পরীক্ষা হচ্ছে, ছাত্র পরীক্ষায় বসেছে 60 নম্বরে, সেখানে আমি ধরে নিলাম 21 তো পাওয়া উচিত না পাস করার জন্য। তা আমি বুঝে উঠতে পারলাম না, 13তে পরীক্ষা তার মানে 60-এর মধ্যে 47 নম্বর ছেড়ে দেওয়া হয়েছে। মানে ছাত্র নম্বরটাকে অ্যান্সারই করেনি, মানে টাচই করেননি। বাকি 13তে অ্যান্সার করে কি করে মুখ্যমন্ত্রী হওয়া যায়, কি করে সরকার আনা যায়, মানুষ এখনও কনফিউশনে আছে। ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে এই বছর প্রথম যে সম্পূর্ণ গণতন্ত্রের এত বড় একটি ব্যবস্থা নির্বাচন, সেই নির্বাচনটা যেন সম্পূর্ণভাবে একটা প্রহসনে পরিণত করা হয়েছে, মানে একটা হাসির খোরাকে পরিণত করা হয়েছে। আমরা জোট নয়, বিকেলে বলা হচ্ছে আমরা জোট, সকালে বলা হচ্ছে না এটা আসন সমঝোতা। প্রথম নাকি 47-13 সমঝোতা, তারপর দিয়ে দেওয়া হলো আরও 4টে অতিরিক্ত আসনে টিকিট, তারপর কমিউনিস্ট থেকে হালুম করা হলো। হালুম মানে আমি কথাটা বলছি যে কিছু জায়গায় আমি শুনেছি 1-2 জন বলছিলেন, ওনার বলা যে বাঘ বেড়াল এরকম বলছেন। তো আমি বলেছিলাম বেড়াল কিন্তু গাছে উঠতে জানে, বিড়াল কিন্তু গাছে উঠতে জানে। তো সিপিএম যে হালুম করলেন, তখন কিন্তু মেউ কেউ করলাম, আমরা কিন্তু দেখে নিলাম নমিনেশনের লাস্ট ডেতে যে মানে জোট ভেবেছিল, তারা জোট করে ভেবেছিল আমাদের ভারতীয় জনতা পার্টির সঙ্গে একদম গেম খেলা হবে। তো লাস্ট ডেতে কিন্তু একে অপরের সঙ্গে জোট হয়ে গেছে, একে অপরের সঙ্গে প্রহসন করে নিলেন, একে অপরের সঙ্গে দ্বিচারিতা করে নিলেন। নাহলে দেখো, এটা হতে পারে না। প্ল্যানিং যদি না থাকতো, আমি নমিনেশন সাবমিট করেছি, আমি জানি কতটা পরিশ্রম, কতটা সময় আমাকে 7 থেকে 8 ঘন্টা সময় দিতে হয়েছে সিগনেচার করাতে। হুট করে কমিউনিস্ট এতগুলো সিটে প্রার্থী দিতে পারে না, তাদের প্রি প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল ওনাকে চাপে ফেলার। আর উনি এত চাপে পড়েছেন, মানে এত চাপ নিতে হয়েছে যে যারা ওনাকে বিশ্বাস করে, কয়েকজন হয়তো বিজেপিও ছেড়েছেন, ওনাকে বিশ্বাস করে কংগ্রেস প্রতিষ্ঠা করবেন, কংগ্রেসকে নিয়ে থাকবেন ভেবে ওনার সঙ্গে গেলেন, তাদেরকে দিয়ে কিন্তু উইথড্র করানো হলো।
তো জোট হয়েছে, আমাদের কোনো অসুবিধা নেই। আসলে জোটটা কিন্তু যেটা আমি ফিল করছি 6 আগরতলায়, যেটা আমি প্রথম বললাম যে অ্যাভাব 55-60 মহিলা, যুব এবং ইউথ, একদম তারা, কারণ তারা মোদিজিকে দেখে 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 ভোট করেন। এই যে ইউথ, যেটা ইয়াং জেনারেশন ভোটটা, আমি জানি সম্পূর্ণভাবে এটা মোদিজিকে দেবে যে যাবে, কারণ মোদিজি এখন গ্লোবাল লিডার, মানুষ ফিল করতে পারছেন। তো এই যে 13-তে থেকে, এই যে 47-এ থেকে এই যে জোটটা হলো, এটা টপ লেভেলের লিডারদের জোট হয়েছে, মানুষের জোট সেটা হয়নি। কি প্রকৃত কংগ্রেস, কি প্রকৃত কমিউনিস্ট, আপনার কথা প্রসঙ্গে আমি এই জায়গায় জোট হয়নি। কারণ আমি বলছি, আমার প্রকৃত কংগ্রেস, প্রকৃত কমিউনিস্ট, যারা বিচারধারাকে ধরে রেখেছিলেন, যারা তাদের জন্য যুদ্ধ করেছেন এতদিন 25 বছর, প্রকৃত কংগ্রেস হতবাক যখন দাদা বললেন ইনকলাব জিন্দাবাদ, মানুষ সেটাকে হেসেছেন, মানুষ হেসেছেন, কিন্তু কংগ্রেস যারা কর্মী তারা হতবাক। দেখো, অ্যালায়েন্স হতেই পারে, কিছু কিছু ক্ষেত্রে অ্যালায়েন্স হয়, কমন মিনিমাম এজেন্ডা থাকে, আরও অন্যান্য যেটা পরিপ্রেক্ষিতে হয়, কিন্তু তার মানে তা নয় আমি আরেকজনের স্লোগানটা আমি আমার মুখে নিয়ে নেব। আমার পার্টি, আমার দল, আমার দলের ফ্ল্যাগ যেটা আছে, আমার স্লোগান, এটা আমার নিজস্ব থাকবে। যেটা জোট হবে, লড়াই হবে, সেটা আলাদা বিষয়, কিন্তু এই স্লোগানটার পেছনে কারণ সেটা আমরা জানি, প্রত্যেকেই জানি যে এটার পেছনটা কারণ কি। কারণ আমি তো স্পষ্ট বলছি যে যারা প্রকৃত কংগ্রেস, প্রকৃত কমিউনিস্ট, অনেকে আমার সঙ্গে যোগাযোগ করেছেন, আমি কয়েকশো, কিছু যোগদানও হয়ে গেছে। সেদিন বিশ্বজিৎ দা, তারা যারা আছেন করেছেন, ব্লক চেয়ারম্যান, ব্লক কংগ্রেসের কিছু ছিলেন, উনি দাদা, তারা এটাকে মেনে নিতে পারছেন না, কমিউনিস্টরা তো মেনে নিতে পারছেনই না। তারা বলছে দিদি যা কিছু ভুল হয়েছে, এবার আর হবে না, এবার সব ভোট, মানে এটা এইভাবে এই জোট 13-47 সেটা দিয়ে হয় না। এই প্রসঙ্গে পাপিয়াদি যে বিষয়টা আপনার কাছ থেকে জানবো, উপনির্বাচনে আমরা বরাবর দেখেছি আপনার দল বিজেপি যে কথাটা বলতো যে পেছনের দরজা দিয়ে সিপিএম সুদীপ রায় বর্মনকে অনেকটা সুযোগ করে দিয়েছে, এবার আর পেছনের দরজার কোনো গল্প নেই। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন এবার একেবারে সামনের দরজা দিয়েই এরা বন্ধু। আপনার যে কেন্দ্র, সেখানে সিপিএম কংগ্রেস প্রতিটি কেন্দ্রে, গোটা রাজ্য জুড়ে, সেখানে কি কোনো রকম প্রভাব পড়তে পারে, কি মনে হয়? আমি একটা বলি, জোট যত হয়েছে ভারতীয় জনতা পার্টি তত মজবুত হয়েছে। আচ্ছা, জোট হয়েছে বলে আমি বলবো আমাদের ভালো হয়েছে, মানুষ বুঝে নিয়েছে যে পার্টি, আমরা যেটা বলতাম যে দেখো এটা দোস্তি কুস্তি, আজ এটা প্রকাশ্যে, তাতে কোনো রকম সন্দেহ নেই। দেখো, আমরা দেখেছি, কয়েক মাস ধরে দেখছি, এখন নয়, উনি যখন বাই ইলেকশনে কিছু একটু হলে উনি আইএলএসে যান বা হসপিটালে গিয়ে ভর্তি হন, তখন দেখেছি আমি সিপিএমের যিনি প্রদেশ সম্পাদক, উনি গেলেন সেখানে দেখতে। তো এটা হঠাৎ করে হতে পারে না। তো আমি দেখা মাত্রই, আমি যখন আসলাম দেখা মাত্রই তুমি আমাকে একটা খুব হাসি দিয়ে আমাকে তুমি রিসিভ করেছো। আমি তোমাকে এসে বললাম কেমন আছো, আমাকে দেখো ওই কী অবস্থা, কারণ তোমার সঙ্গে আমার অনেক আগে থেকে আমার একটা ভালো পরিচয় জানা, তার জন্যই তো আলাপচারিতাটা আরও হয়ে যায়। তো এটা তাদের সম্পর্কটা এত সুদৃঢ়, তার জন্য জোটটা করতে তাদের এইরকম একটা নাটক করতে সময় লাগলো না। তো জোটটা আমি বললাম, দেখো উনি সেদিন একটা কনক্লেভে, সম্ভবত তোমাদের এখানে বলছিলেন, ইফ আই ক্যান ফরগেট অল দিস, ইফ আই ক্যান ফরগিভ, বলছিলেন উনি ক্ষমা করে দিয়েছেন যারা অন্যায় করেছে, উনি সব ভুলে গেছেন। আমি বলবো দাদা আপনি মহান, আপনার মহানতা দেখে আমি আপ্লুত বা আমার ভালো লাগছে, কিন্তু ক্ষমা করার আগে একবার কি উনি পারমিশন নিয়েছেন সেই সমস্ত শহীদ পরিবার থেকে যে দেখো আমি ক্ষমা করে দিচ্ছি যারা আমাদের সঙ্গে অন্যায় করেছে? আমি বলছি উনি ক্ষমা করতে পেরেছেন এই কারণ 25 বছর ওনার পরিবারের কেউ শহীদ হননি। 25 বছর যত নারী নির্যাতন হয়েছে বলা ভালো না, হয়তো ওনার কাছের কারোর ওপর সেটা হয়নি, না হোক, এটা হওয়া উচিত নয়, এটা আমার কাম্য নয়, তাই উনি সেটা করতে পেরেছেন। তো মানুষ কী করে এত শহীদ, দেখো প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী দশরথ দেববর্মা, ওনার সিও ছিলেন সম্ভবত শ্রী রাজেশ্বর রাও, উনি একটা আর্টিকেল লিখে গিয়েছিলেন, ওটার 56 নম্বর পৃষ্ঠায় আছে যে জোট আমল যখন শেষ হলো, লাস্ট 19 মাস 20 দিনে এই রাজ্যে 301 জন পলিটিক্যাল মার্ডার এই রাজ্যে হয়েছিল। তারপর বামফ্রন্ট আসলো, তৃতীয় বামফ্রন্ট সরকার আসার প্রথম 19 মাস 20 দিনে 501 জন মার্ডার হয়েছে, মানে 802 জন মার্ডার জোট রাজত্ব প্রথম কমিউনিস্টদের। তো আজ এই যে 501, 301,
তারা কোন রাজনীতির শিকার? এই রাজনীতির শিকার। তারা মানবে, তারা ভোট করবে কেন, কি কারণে? প্রশ্নই আসে না। মানুষ প্রত্যেকটা ভোট এবার বিবেক ভোট হবে। মানুষ সেগুলো বিবেক ভোট মানুষ দেবেন। এবং দেখো, মানুষ বুঝে গেছেন যে এটার পরিণামকে, পশ্চিমবঙ্গে যেটা হয়েছে সেটাই এই রাজ্যে হতে চলেছে। এবং পশ্চিমবঙ্গ যেটা হয়েছে তার চেয়েও অনেক ভয়াবহ পরিস্থিতি এই রাজ্যে হবে। অনেকে, আমি ডোর টু ডোর করছি, গতকাল একজন দাদা বলছিলেন, বুঝতে পারছি না দিদি, আপনি তো খুব চলছেন। অ্যাকচুয়ালি আমি দেখো, আমি সময়টা খুব কম পেয়েছি, বলা যায় যে প্রায় 10 দিন ধরে নিতে পারো। আমার এখানে 6 আগরতলা কেন্দ্রে প্রায় 56 বুথ আছে। মানে তুমি প্রত্যেকটা বাড়িতেও যদি আমি যেতে চাই, আমার তো খুব ইচ্ছে ছিল যে প্রতি ঘরে যেন আমি, রান্নাঘর পর্যন্ত যেন মায়েদের কাছে যেন আমি যেতে পারি। কিন্তু একটা বুথ ডোর টু ডোর মানে একদিন সম্পূর্ণ যাওয়া, মানে 56 ডেজ আমার প্রয়োজন। কিন্তু আমি চেষ্টা করেছি যে না, আমি হয়তো প্রত্যেকের ঘরে আমি না যেতে পারি, অ্যাটলিস্ট যেন আমি প্রত্যেক জায়গায় যেন আমি পৌঁছতে পারি, আমার প্রত্যেকটা যে জায়গায়। তো আমি চেষ্টা করেছি এই অল্প সময়ের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ড ঘোরা গেছি। গতকাল একজন দাদা আমাকে বলছিলেন, আমি বুঝলাম না, উনি তো কিছুটা ডোর টু ডোর দেখলাম বাই ইলেকশনে করলেন, এখন কেন করছেন না, কিছু তো বেশি একটা। তো উনি, ঠিক আছে, আমার দাদার সবসময় একটু কনফিডেন্সটা লেভেলটা একটু হাই থাকে, উনি খুব কনফিডেন্ট। লোকসভা নির্বাচনও ছিলেন যে মোদিজি 150-র উপর সিট পাবে না, উনি বেশ কনফিডেন্ট। বিজেপির বিধায়ক হওয়া সত্ত্বেও এডিসি নির্বাচনও খুব কনফিডেন্ট ছিলেন যে বিজেপি এডিসি পাবে না। কিন্তু আমরা দেখা গেল বিজেপি কিন্তু, আমরা হয়তো আমরা লড়াইটা হয়তো সেই রকমভাবে আমরা করিনি তার জন্য, কিন্তু আমরা কিন্তু 11টাতে দিয়েছিলাম, আমরা 10টা সিট আমরা জিতে গেছি। আরবান ইলেকশনও বিজেপির ভোট কাটার জন্য, বিজেপির বিধায়ক হওয়া সত্ত্বেও আমাদের ভোট কাটার জন্য প্রত্যেকটা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কিন্তু পেছনের জায়গা দিয়ে দাঁড় করিয়ে দিলেন। তো ওনার কনফিডেন্স লেভেল কিন্তু ওই নির্বাচনগুলোতেও হাই ছিল। তো আমি বললাম যে হয়তো দাদার খুব কনফিডেন্স, যে 5বারের বিধায়ক, প্রত্যেক মানুষ ওনাকে চেনেন, জানেন, দাদাকে ভোট করবেন। তো উনি বলছেন, না দিদি, আমার তো সেটা মনে হচ্ছে না, এটা অন্য একটা কারণ আছে। তো আমি বললাম, কি কারণ থাকতে পারে? বলছেন, না, অ্যাকচুয়ালি উনি যে জোটটা করলেন, উনি উপলব্ধি করতে পারছেন যে কংগ্রেস যারা কর্মী তাদেরকে ভীষণভাবে এটা আহত করেছে, বিশেষ করে ইনকলাব জিন্দাবাদ, এটা মানুষ মেনে নিতে পারলেন না। তো উনি ভাবছেন যে হয়তো ভাবছেন কংগ্রেস কর্মীদের ভোটটা আমি পাবই, এখন কমিউনিস্টরা যেন আমাকে ভোট করেন। তাহলে দেখা যাচ্ছে দাদা নিজের কেন্দ্রে সময় না দিয়ে, যারা ওনার গণদেবতা, যারা ওনার ভোটার, যাদের আশীর্বাদ সবার আগে প্রয়োজন, মায়েদের, দাদাদের, ভাইদের, তাদের আশীর্বাদ না নিয়ে উনি দেখা যাচ্ছে কিছু যেখানে সিপিএমের প্রার্থী, অথচ ওনার জন্য কিন্তু কোনো কমিউনিস্ট যারা নেতৃত্ব আছেন, আমাদের 4বারের মুখ্যমন্ত্রী আছেন, মানিক সরকার মহোদয় আছেন, এবং যারা ধরুন অনেকে আছেন, যারা মানিকদের মতো বরিষ্ঠ বিজেপি নেতৃত্ব, বা জিতেন চৌধুরীর মতো বরিষ্ঠ নেতৃত্ব, অনেক বরিষ্ঠ নেতৃত্ব কিন্তু কমিউনিস্টদের মধ্যে আছেন। তারা কিন্তু একবারও 6 আগরতলার জন্য প্রচারে আসলেন না। অথচ দেখা গেছে 6 আগরতলার আমার সম্মানীয় দাদা, উনি বিভিন্ন কেন্দ্রে কমিউনিস্টরা যেখানে দাঁড়িয়েছেন উনি যাচ্ছেন, উনি ভাবছেন, অনুভব করছেন যে তারা আমাকে ভোট দেবেন, কিন্তু ব্যাপারটা ওই নয়। কমিউনিস্ট যারা আছেন, প্রকৃত কমিউনিস্ট যারা আছেন, তারা বুঝতে পারছেন যে খেলাটা কি চলছে, এই খেলায় তারা আর পড়বে না, কারণ রাজনীতিটা তাদের সঙ্গে হয়েছে। দেখো, বাই ইলেকশনে একজন বরিষ্ঠ নেত্রী 6 আগরতলা কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন, ওনার অনেক আমি শুনি যে সেখানে ওনার একটা প্রশংসা, রাজনীতির আঙ্গিনার বাইরে গিয়ে 6 আগরতলা কেন্দ্র থেকে যিনি দাঁড়িয়েছিলেন, ওনার একটা বলেন যে উনি ভালো হতে পারে, মানুষ তো সবাই ভালো, ব্যক্তিগত কোনো বিষয় নেই। কিন্তু দেখো, আজকে মহিলা বলে হয়তো ওনার সঙ্গে একটা রাজনীতি হলো, ওনাকে দাঁড় করানো হলো, ওনার ভোটটা কাটা হলো। আজ দল যদি আমার পেছনে, আমার নেতৃত্ব যদি আমার ভোট কাটার জন্য চলে আসেন, এটা অন্যায় নয়, এটা পাপ। এটা অন্যায় নয়, এটা পাপ। আজকে একজনকে কর্পোরেটর একজন, ওনাকে দাঁড় করিয়ে দিলেন, যেন এটা বললাম না, এটা যেন খেলা চলছিল, ওনাকে দাঁড় করিয়ে দিলেন 6 আগরতলা কেন্দ্র থেকে, মোটামুটিভাবে সিপিএমের প্রার্থী হিসেবে ঘোষণা হয়ে গেল।
তারপর আবার উইথড্র করালেন। তো তাদের কি সমাজ আর কি থাকে রাজনৈতিক ময়দানে, তাদের আর কি থেকে যায়, তো মানুষ এগুলো বিবেচনা করছে, দেখছে। আর আমার দেখো একটাই বিষয়, লড়াই তো 6 আগরতলার ঠিকই তুমি বলছো জমে উঠেছে, কারণ আমার কাছে এত বড় একটি শক্তি আছে, 850 আমার পৃষ্ঠা প্রমুখ আছে, বুথ সভাপতি আছে। আমার একটাই প্রশ্ন, আমি তো বলি, আমি সবাইকে বলি, আমার দেখো আমার বিচক্ষণতা নেই বাবা, আমি খুব সাধারণ কার্যকর্তা, আমি একদম সাধারণ ঘরের মেয়ে, আমি সাধারণভাবেই এসছি দাঁড়াতে, সাধারণভাবেই চলবো সবাইকে নিয়ে। কিন্তু দাদার যদি এত কনফিডেন্স থাকে যে 6 আগরতলা মানে আমাকে 6 আগরতলাবাসীর ঘরে ঘরে যেতে হবে না, 6 আগরতলাবাসী আমাকে নিশ্চিত ভোট করবে, আমি অনেক কাজ করেছি 6 আগরতলার জন্য, আমি চোখ বন্ধ করে জিতে যাব, এত কনফিডেন্স যদি থাকে, তাহলে দাদা কেন এককভাবে লড়াইটা করতে পারলেন না আজকের দিনে এসে? এটা আমার আসবো সিপিএম এর কাছে একটাই প্রশ্ন। আসবো পাপিয়া দি, এই বিষয়ে আপনি যেটা বলছিলেন, আপনার কথাটা আমি ধার করে নিয়ে বলছি, প্রায় 850 আপনার 6 আগরতলাতে পৃষ্ঠা প্রমুখ রয়েছে, এতটা সংগঠনের ভিত মজবুত রয়েছে, তারপরও বিজেপির যখন প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, আমরা দেখেছি 1, 2, 3 ধাপে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। একেবারে শেষে রাজ্যবাসী প্রত্যেকে জানতে চাইছিলেন 6 আগরতলায় কে প্রার্থী হতে যাচ্ছেন বিজেপির পক্ষ থেকে, শেষে দেখা গেল 3য় দফায় আপনি প্রার্থী হয়ে সামনে এলেন। সেই জায়গায় কি তারপরও বিজেপিকে কোথাও ভাবিয়ে তুলেছে 850 পৃষ্ঠা প্রমুখ যেখানে রয়েছে, যেখানে আপনাদের এত সংগঠন মজবুত রয়েছে, সেই জায়গাতে? না, সেটা কিছু নয়, দেখো কিছু কিছু ক্ষেত্রে এটা করতে হয়। লাস্ট টাইমও আমরা দেখেছি যে সূর্যমণিনগরের মতো ভালো একটি কেন্দ্র, খুব ভালো মার্জিনে আমাদের রামুদাস জিতে গেছেন, আরও কয়েকটি কেন্দ্র কিন্তু 2 দফায় প্রত্যাশীর নাম ঘোষণা করা হয়েছে। দেখো কিছু কিছু কেন্দ্র থাকে যে কেন্দ্রগুলি হয়তো কিছুটা বিষয় থাকে যে রেজাল্ট হয়তো বিগত দিনে কিছু একটা কারণে আমরা এসে হয়েছে, যেহেতু একটা উপনির্বাচন সদ্য গেল, সেখানে দল কিছুটা চিন্তা করে দিয়েছেন। তবে আমার ভালো লাগছে, এটা মিডিয়ার ভাই বন্ধুরাও ভালো বলতে পারবে তোমরা, যে আমি অ্যাটলিস্ট বলতে পারি যে আমি ঘোষণা হওয়ার পর আমার কার্যকর্তারা আমাকে ভালোবাসেন, আমি জানি, যেহেতু আমি মহিলা মোর্চা হিসেবে কার্যকর্তা প্রত্যেকে আমার খুব নোন ফেস, প্রত্যেকে আমাকে চেনে, আমি প্রত্যেকে জানি, মানে সবাইকে দেখলাম, আমার মণ্ডল প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রত্যেকে এত সুন্দরভাবে আমাকে স্বাগত জানিয়েছে, মানে তাদের কাছে আমি কৃতজ্ঞ, আমার কৃতজ্ঞতা শেষ নেই। তারা যেভাবে আমার জন্য মণ্ডল সভাপতির থেকে শুরু করে আমার প্রত্যেক মোর্চা বুথ সভাপতি, আমার পৃষ্ঠা প্রমুখ যেভাবে কাজ করছেন আমাকে জয়ী করার, আমি তো অবশ্য বলি যে আমি প্রার্থী না, প্রত্যেকে প্রার্থী, আমি চেহারা মাত্র, তার জন্য আমি কৃতজ্ঞ। সেটা এরকম কিছু না, প্রত্যেক স্টেটেই 2 দফায় 3 দফায় 4 দফায়ও অনেক সময় প্রত্যাশী নাম ঘোষণা করা হয়। এটা শুধুমাত্র 6 আগরতলা নয়, আরও কয়েকটি কেন্দ্র, আমার যেমন আইপিএফটির সঙ্গে একটা অ্যালায়েন্সের বিষয় না। পাহাড়ে এখনো পর্যন্ত নির্বাচনের আমরা যখন কথা বলছি, একেবারে কম সময় বাকি, সড়ক প্রচারেরও একেবারে সময় নেই বললেই চলে, সেই জায়গার মধ্যে কি মনে হয় আপনারা পাহাড়ে কতটা ভিত মজবুত করতে পেরেছেন, বা কতটা, কারণ 6 আগরতলা থেকে বেরিয়ে বলছি আপনি গোটা রাজ্য চষে বেরিয়েছেন আপনার সংগঠনের কাজে, কি মনে হয় পাহাড় পুনরুদ্ধারে আপনারা কতটা সক্ষম? কমিউনিস্টদের পক্ষে তো সম্ভবই নয়, কমিউনিস্ট 25 বছরের দল, তাদেরও আস্থা বিশ্বাস তাদের ক্যাডারদের প্রতি এতটা তারা হারিয়ে ফেলেছেন যে তারাও লড়াইয়ের ময়দানে আজ একা নামবার সাহসটুকু নামতে পারেননি। তাদেরকেও তাদের চিরশত্রু চির প্রতিদ্বন্দ্বী, ছোটবেলা থেকে শুনতাম তারা গান গেয়ে গেয়ে বেড়াতেন, কঙ্গিরানিরও সঙ্গী দাঙ্গাবাজ সব জঙ্গি, মায়ের সিঁদুর এগুলি মোছা, মানে বলা যায় যে 5 বছর মাত্র, মানে 5 বছরের জোট রাজত্বের গল্প কাহিনী শুনিয়ে শুনিয়ে তারা 25 বছরের ক্ষমতায়। তো কমিউনিস্টদের পক্ষেও সম্ভব নয়, কারণ তারা ভিত সম্পূর্ণভাবে পাহাড়ে হারিয়ে ফেলেছেন। এখন রইল বাকি যারা মথা নামে এখন একটি রাজনৈতিক দল উঠে এসেছে, ঠিক আছে, তারা কাজ করছেন, তাদের কিছু ব্যক্তিগত এজেন্ডা, পার্টির এজেন্ডা থাকে, যেটা হয়তো অবাস্তব রাজ্যের মাটিতে। আমি একটা কথাই বলবো যে দেখো, আমরা যারা নেতৃত্ব দিচ্ছি, আমরা কার্যকর্তা নো ডাউট, কিন্তু আমরা একটা জায়গায় নেতৃত্ব দিচ্ছি, এটাও সত্য। আমার মনে হয় নেতৃত্বের মধ্যে আমরা সকালে যেটা বলবো না, এটা বিকেলেও সে কথায় থাকা উচিত, বিকেলে যেটা বলবো সেই জায়গায় ঘুম থেকে উঠে থাকা উচিত। এই যে স্থিরতাটা, এটা প্রত্যেকের মধ্যে থাকা চাই, নাহলে যারা তোমাকে দেখছে, যারা তোমার প্রতি তাকিয়ে রয়েছে, তাদের প্রতি তুমি কি মেসেজ দিচ্ছ?
দেখো মথা যেটা দেখলাম, আমাদের পার্টি আলাদা বিষয়, আমরা সবকা সাথ সবকা বিকাশ, আমরা সবাইকে নিয়ে চলবো। আমরা না এখানে কোনো জাত, না ধর্ম, না ট্রাইবেল জনজাতি বা বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, হিন্দু ওইগুলো আমরা ব্যবহার করি না। আমরা বলি টোটাল ডেভেলপমেন্ট, প্রত্যেকের বিকাশ। ব্যক্তির বিকাশ হলে সমাজের বিকাশ হবে, সমাজের বিকাশ হলেই রাষ্ট্রের বিকাশ হয়। টোটাল বিকাশ আমরা চাই প্রত্যেক স্তরে সমানভাবে, সেটা নিয়ে আমরা চলছি। কিন্তু আমি যেটা জানি বা আমি তাদের এজেন্ডাতেও যেটা দেখি, তারা একটা তিপ্রা ল্যান্ড, সেটা অনেকেরই ডিমান্ড, বিগত দিনে অন্য দলেরই ছিল, তার পরিণামও আমরা দেখেছি। এগুলি তাড়াতাড়ি সেগুলি সেন্টিমেন্টগুলো কিন্তু মানুষের চলে যায়, মানুষ বাস্তবটা বুঝতে পারেন। জনজাতি একটা বড় অংশ কিন্তু আমাদের সঙ্গে, বড় অংশ নয় সম্পূর্ণ অংশই ছিল। আমরা তার জন্য কিন্তু এত বড় জয় জয়কার আমরা পেয়েছি 18 সালে, এবং এটার প্রমাণ কিন্তু আবারও আমরা দিয়েছি কিছুদিন আগে, যখন আমরা জোনাল সাবজোনাল ডেপুটেশন দিয়েছি। তাদের যে পার্টিসিপেশন ছিল আমাদের দলে, এটাও সারা জাগানো। এটার উপর ভরসা করে আমরা বলতে পারি পাহাড়ে আমরা 20-র মধ্যে আমি আজকের দিনে বলছি তোমাকে, তুমি মিলিয়ে নিও, আমরা অ্যাভাব 17 পাবো। আমরা পাপিয়া দিকে কোট করে রাখতে পারি, একদম 17 পাবো। আমি ওরকম নয়, অনেকে বলেন আমি 15,000 ভোটে জিতবো, 20,000 ভোটে জিতবো, আমি বলছি 17 পাবো, মিলিয়ে নিও। বিষয় হলো দেখো মথা, তাদের কি এজেন্ডা ছিল, তারা কিন্তু একটা জাতির মধ্যে তারা সীমাবদ্ধ ছিল। সেই সেন্টিমেন্টটাকে কিন্তু জাগানোর প্রয়াস এতদিন করা হয়েছিল। জাতি জাতি জাতি, আমি আমার জাতির প্রতি আমার দায়বদ্ধতা, আমি আমার জাতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, আমি আমার জাতির ডেভেলপমেন্টে চাই, আমি আমার জাতিকে নিয়ে কোনো দলকে কোনো রকম কম্প্রোমাইজ করতে পারবো না, সে জাতির মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু আজকের দিনে আমরা যে প্রত্যেকে যে হয়তো ভোট ব্যাংকের রাজনীতিটা করতে পারেন, বা একমাত্র ভারতীয় জনতা পার্টি ছাড়া, কেন আমি বললাম ভারতীয় জনতা পার্টি ছাড়া, আমি বলছি এই যে ভোট ব্যাংকের রাজনীতিটা কোথায় আসলে, যে আজকে নির্বাচনে দেখো, সেই তো প্রত্যেক জায়গায় আমি অনেক জায়গায় দেখেছি অনেক যারা জনজাতিদের বাইরে মথা থেকে প্রার্থী করা হয়েছে। তাহলে পরিষ্কার আমার মনে হয় সেটারও একটা ক্ল্যারিফিকেশন যিনি সুপ্রিমো আছেন, আমার সম্মানীয় সুপ্রিমো যিনি আছেন, ওনাকে দেওয়া উচিত যে আপনি কি শুধুমাত্র এখন জাতির কথা ভাবছেন, না জাতি থেকে বেরিয়ে আপনি অন্যদের কথাও ভাবছেন। তাহলে এটা কিন্তু খুব ভালো, গ্রেট, এটাই হওয়া চাই। সেটা যদি উনি করছেন, আমার মনে হয় যে না, আমি শুধুমাত্র আমার জাতির কথা ভাববো না, জাতির ডেভেলপমেন্ট আমি চাই না, আমি প্রত্যেকের টোটাল ডেভেলপমেন্ট চাই, আমি বাঙালিদের কথাও ভাববো, আমি প্রত্যেককে নিয়ে এই পার্টি গঠন করব, আমি প্রত্যেকে, এটা কিন্তু ভালো, গ্রেট, আমরা তো সেটাই চাই। এটাও কিন্তু একটা ক্লারিফিকেশন দেওয়া উচিত ছিল এই টিকিটগুলো বন্টন করার আগে, কারণ অনেকগুলো কেন্দ্রে কিন্তু তারা প্রার্থী করেছেন, অনেক বাঙালিদের প্রার্থী করেছেন। তো সেই বিষয়গুলো আমার মনে হয় যারা একটু ভায়েসড হয়েছিলেন বিফোর, বলা যায় কিছুটা সময়, যে না তারা কিন্তু এখন বিজেপিতে ফিরে আসছেন। খুব বড় বড় যোগদান কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং তার উপর ভিত্তি করে আমরা বলছি যে দেখো, আমি যে বললাম কম্প্রোমাইজের বিষয়টা, এই নির্বাচনে প্রত্যেকটা দল কম্প্রোমাইজ করেছে উইদাউট ভারতীয় জনতা পার্টি। সিপিএম কম্প্রোমাইজ করেছে, দিয়ে দিলেন 13টা চিরশত্রুকে, ভালো কথা। কংগ্রেস তো বিশাল বলো, সব কিছু ত্যাগ করে দিলেন, সব দিয়ে দিলেন, ব্যক্তি আমি চাই আমি ভালো থাকে, আমার বাস হয়ে গেল, সব দিয়ে দিলেন। মথাও কম্প্রোমাইজ করলেন। একমাত্র ভারতীয় জনতা পার্টি যে কম্প্রোমাইজ করলেন না, বরং আমি বলতে পারি আমরা কিন্তু আমাদের জোট ধর্মটা যেটা, আমরা কথা যেটা, যে 18তে আমরা আইপিএফটি আমাদের জোট সঙ্গে, তীব্রমতার সঙ্গে আপনারা চেষ্টা করেছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং কথা বলেছেন, খোলা থাকবে। রেজাল্ট যাই হোক আমাদের এডিসিতে আইপিএফটির জন্য বাইছে, আমরা কিন্তু এই জোট ধর্মটাকে একদম পালন করে এবারও কিন্তু আমাদের সঙ্গে তাদেরকে নিয়ে তাদেরকে 3টি আসন আমাদের পার্টি থেকে দেওয়া হয়েছে। অবশ্যই, কেন অবশ্যই দেখো, প্রত্যেকটা রাজনৈতিক দলের হোক, ব্যক্তিগত, আমি তো প্রত্যেক কমিউনিস্ট যারা প্রকৃত সকলের জন্যই দরজা খোলা। আজ কেন, আগামী দিন কেন, প্রত্যেক দিন খোলা থাকবে। এটা মহাসমুদ্র, সবাই আসলে এখানে মিলেমিশে যেতে হবে। চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা ভারত মাতার সঙ্গে, মাতা ত্রিপুরা সুন্দরীর সঙ্গে কোনো কারণে আমরা ওই জায়গায় যাব না। কয়েকটা ভোটের জন্য, ভোট ব্যাংকের কারণে মা ভারতীকে আরও ভাগ করা হোক,
3 ভাগ তো হলো, কংগ্রেস তো করলেন, আরও মার ভাগ হোক, আমার মা ত্রিপুরা সুন্দরীর ভাগ হোক, এটা ভারতীয় জনতা পার্টি ভোট ব্যাংকের জন্য করবে না। ডেভেলপমেন্টের কারণে যদি হয় আগামী দিনও যে আমরা ডেভেলপমেন্ট, জনজাতি জাতি প্রত্যেকের ডেভেলপমেন্ট, অন্তর্দয়ের বিকাশ, সেই জায়গায় নিশ্চয়ই সকলের জন্য দরজা খোলা, প্রত্যেকের জন্য। কংগ্রেস, সিপিএম, তিপ্রামাথা 3টি বিরোধী দল নিয়ে আপনি কথা বলেছেন। আপনাদের যে সংকল্পপত্র, বা আমরা যদি ভিশন ডকুমেন্টের কথা বলি, আপনাদের আরও একটি বিরোধী দল তৃণমূল কংগ্রেস, তারা দাবি করছেন যে আপনাদের সংকল্পপত্রে যে ঘোষণাগুলি করা হয়েছে সেটার অনেকটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুকরণ করে। সে বিষয়ে আপনি কি বলবেন? উনি বলতেন তাহলে ওনার খুশি হওয়ার কথা, তাহলে তো ওনার সেটা নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা নয়। তাহলে এই সংকল্পপত্র অনুযায়ী নিশ্চয়ই তাহলে দিদি কাজ করছেন, তাহলে আমরা সেই সংকল্পপত্র অনুযায়ী কাজ করব। দিদি তাহলে আমাদেরও বলুক যে ঠিক আছে, ধন্যবাদ, আপনি আমাদের ফলো করছেন, এরকম বিষয় নয়। আসলে তৃণমূলও আছে কি না ত্রিপুরাতে আমি জানলাম না, বলার পর শুনতে পেলাম মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এসে হ্যাঁ শুনেছিলাম এসেছেন, ভালো কথা, আসবেন ত্রিপুরা রাজ্যে, সবাইকেই স্বাগত আসতে পারেন। তো মমতা দিদি, পশ্চিমবঙ্গের দিদি ওয়েল টেস্টেড ত্রিপুরার জন্য, একবার নয় দুবার নয়, কয়েকশোবার ত্রিপুরা রাজ্যের মাটিতে ওনার টেস্ট করা হয়েছে। তার পরিণাম দেখেছি যখন আরবান নির্বাচনে দেখেছি অনেক কিছু, তারপর আবার নেই, এতদিন নেই, যারা করতেন অনেকে আমাদের দলে চলে এসছেন, এখন আবার নির্বাচন এসছে, দিদি একটু করবেন আবার চলে যাবেন, এরকম কিছু বিষয় না। আমরা সংকল্পপত্র প্রত্যেক ব্যক্তি প্রত্যেক স্তরের কথা ভেবে, প্রত্যেক বড় বড় মাথা যারা আছেন আমাদের পার্টির, তারা মাথা দিয়ে কয়েকদিন নয় কয়েক মাস ধরে টানা প্রচেষ্টার পর এই সংকল্পপত্র আমরা মানুষের কাছে রেখেছি। এবং বামফ্রন্ট কংগ্রেস যারা রেখেছেন ইশতেহার রেখেছেন, ইশতেহার কখনো বাস্তবায়িত করা সম্ভব নয়, এটা সম্পূর্ণভাবে বলা যায় যে অনেকটা কি বলবো, এটা সম্ভব নয়, ইশতেহার বাস্তবায়িত করা যায় না। আর তারা ইশতেহারে রেখেছেন, আমি বুঝলাম না তারা কিসের ভিত্তিতে জোটটা হয়েছে। কারণ ইশতেহারটাও দেখলাম দু রকম, সরকার একসঙ্গে করবেন সিপিএম কংগ্রেস, অথচ ইশতেহার কিন্তু অনেকটা দু রকম। ইশতেহারটাও একরকম হওয়া উচিত ছিল, তাদের ইশতেহার নিয়েও কিন্তু মানুষ কনফিউজড। একসঙ্গে ফ্ল্যাগ নিয়ে মিছিল করছেন, গাড়িগুলো যে ঘুরছেন এখানেও তাদের ফ্ল্যাগ একসাথেই লাগানো, অথচ ইশতেহার আলাদা আলাদা। তো মানুষের কতটা ইশতেহার অনুযায়ী রাজ্যে কতটা কাজ হবে এই সরকার আসলে মানুষ বুঝে গেছেন। আমরা দিয়েছি মানুষকে সংকল্পপত্র, সংকল্প মানে যেটা প্রতিশ্রুতি যে আমরা করবই, আমরা করেছি। আমরা 18তে যা বলেছিলাম তার বেশি বাইরে কাজ হয়েছে। কোভিডের বিরুদ্ধে একদিকে লড়াই হয়েছে, বিশ্বের সবচেয়ে বড় মহামারী আমরা এই পিরিয়ডে পেয়েছি, এই ফ্রম 2018 to 23, যেটা বিটুইন মানে 2018 and 2023 আমরা পেয়েছি। বিশ্বের সবচেয়ে বড় মহামারীটা কিন্তু আমরা দেখেছি, পেয়েছি। এই কোভিডের বিরুদ্ধে লড়াই করা, যেখানে বিশ্বের অর্থনীতি ভেঙে পড়লো, ত্রাহিমাম সেই জায়গায় ভারতবর্ষের অর্থনীতিটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া, কাজ করা মানুষের জন্য একটা জায়গায়, ত্রিপুরার যে এত ডেভেলপমেন্ট হওয়া, সবগুলো প্রতিশ্রুতিকে বাস্তবায়িত করা, একটা চ্যালেঞ্জও কিন্তু আমাদের কাছে ছিল। কিন্তু সরকার সংকল্প নিয়েছে, প্রতিশ্রুতির থেকেও বাইরে ওপরে কিছু সংকল্প নিয়েছিলাম, তাই করতে হলো, আমরা করেছি। এবারও যা সংকল্প নেওয়া হয়েছে সেটাও সরকার করবে, এবং আমার বিশ্বাস সংকল্পের বাইরে গিয়ে কি আমার আশাকর্মী হোক, কি আমার অঙ্গনওয়াড়ি কর্মী হোক, সকলের জন্য করবে। এখানে আরেকটা প্রশ্ন, আমি আরেকটা কথা বলি, তুমি যেটা প্রথমে একটু বলতে চাইছিলে যে দেখো কর্পোরেশনের রেজাল্ট আসার পর অ্যাভাব 51 crore কাজ 6 আগরতলা কেন্দ্রে হয়েছে। আমি দেখেছি অনেক রাস্তাঘাট হয়েছে, অনেকের জন্য কাজ হয়েছে, কিন্তু কিছু কাজ থাকে যেগুলো আমরা প্রত্যেকে জানি সেগুলো বিধায়কের কাজ, অনেক কাজ থেকে সেগুলো সাংসদের জন্য। 6 আগরতলার বাস্তবিক ডেভেলপমেন্ট কখনো হয়নি, কারণ আমরা জানি 6 আগরতলাবাসী জানে, আমরা যাকে জিতিয়েছিলাম 2018-এ, উনি পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে 6 আগরতলাবাসীর জন্য 5 বছরে একটা কথাও বলেননি। যতবার বলেছেন বিজেপির হয়ে বিজেপির বিরুদ্ধে বলেছেন। এখানে দেখো বড় একটি সমস্যা, পাট্টা। আমরা দেখেছি এখানে ভূমিহীনদের জন্য সরকার পাট্টা দেবে বলেছেন, একটা বড় অংশ যেখানে খাস ল্যান্ড, আজকে প্রায় 60 বছর 70 বছর একটা খাস ল্যান্ডের সমস্যা, এই মানুষগুলোকে যে স্থায়ীভাবে বসবাস দেওয়া, এইটা কিন্তু আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ বলবো না, এটা আমার সংকল্প, এটা আমার সংকল্প থাকবে, আমার কিন্তু একটা প্রয়াস থাকবে সেখানে কিছু একটা তাদের জন্য করে দেওয়া। আরও অনেক কাজ, অনেক রাস্তাঘাট যেগুলো
পিডাব্লিউডির আন্ডারে, যেগুলো এএমসি নয়, অনেক কাজ মানুষের জন্য করার কিন্তু এখানে বাকি রয়েছে, যেগুলো করা হয়নি। প্রকৃত জলের সমস্যা, জীবী অঞ্চল ধরে জলের সমস্যা, অনেক কিছু আর, তো সেগুলো নিশ্চয়ই করব, সবাইকে নিয়ে করার তো প্রচেষ্টা থাকবে। অসংখ্য ধন্যবাদ পাপিয়া দি আপনাকে, অনেক অনেক আপনার ধন্যবাদ। ভালো লাগলো। ব্যস্ততম সময় থেকে মূল্যবান সময় দিয়েছেন। কুরুক্ষেত্রের আমাদের আজকের এই মুহূর্তের যে পর্ব এ পর্যন্তই। সঙ্গে থাকুন আপনারা। পাপিয়া দি যেটা একেবারে আত্মবিশ্বাসী হয়ে শুরুতেই বলেছেন, সেই আত্মবিশ্বাসের ফলাফল আমরা দেখব 2রা মার্চ। সঙ্গে থাকুন। নমস্কার।